আসসালামু আলাইকুম। এসআই মুস্তাফিজুর রহমান স্যারের জুম ল ক্লাস আইনে গত ১ মাস ২০ দিনে আমরা মোট ৮টা আইন পড়েছি। এই ৮টা আইনের সূচিগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমে যে ৮টা আইন আমরা পড়েছি সে ৮টা আইন নাম বলবো। আমরা পড়েছি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, সংশোধনী অধ্যাদেশ ২০২৫, এরপরে শিশু আইন ২০১৩, এরপরে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন ২০১০, যৌতুক নিরোধ আইন ২০১৮, বাল্যবিবাহ প্রতিরোধ আইন ২০১৭, পিতামাতার ভরণ পোষণ আইন ২০১৩, প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড ডিএনএ আইন ২০১৪। এই ৮টা আইন আমরা পড়ছি। প্রথমে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, সংশোধন অধ্যাদেশ ২০২৫, এটা এক সূচিগুলো আমরা বলতেছি। দুইয়ের কয়ে বলতেছে অপরাধ, দুইয়ের খয়ে বলতেছে অপহরণ, দুইয়ের গয়ে বলতেছে আটক, দুইয়ের ঘয়ে বলতেছে ট্রাইব্যুনাল, দুইয়ের ইয়তে বলতেছে ধর্ষণ, দুইয়ের চতে বলতেছে নবজাতক শিশু, দুইয়ের ছতে বলতেছে নারী, দুইয়ের ডবল ছতে বলতেছে বলৎকার, দুইয়ের ট্রিপল ছতে বলতেছে মারাত্মক জখম, দুইয়ের বর্গীর জতে বলতেছে মুক্তিপণ, দুইয়ের নিয়তে বলতেছে যৌতুক, দুইয়ের ডবল নিয়তে বলতেছে যৌনকর্ম, দুইয়ের টতে বলতেছে শিশু, দুইয়ের ঠতে বলতেছে হাইকোর্ট। ৩ ধারা হচ্ছে এই আইনের বিধান। চারের একে বলতেছে দহনশীল, ক্ষয়শীল এবং বিষাক্ত পদার্থ দ্বারা যদি কোনো নারী বা শিশুর মৃত্যু ঘটায় বা মৃত্যু ঘটানোর চেষ্টা করে সেই ক্ষেত্রে তার শাস্তি। 4-2 বলতেছে কোনো দহনশীল, ক্ষয়শীল, বিষাক্ত পদার্থ দ্বারা যদি কোনো নারী বা শিশুকে আহত করে বা বিকলাঙ্গ করে সেই ক্ষেত্রে তার শাস্তি। 4-3 বলতেছে দহনশীল, ক্ষয়শীল পদার্থ নিক্ষেপ বা নিক্ষেপের চেষ্টা করলে তার শাস্তি। 4 বলতেছে অর্থদণ্ড আদায়, ট্রাইব্যুনাল অর্থদণ্ড আদায় করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে প্রদান করবে। 7 ধারায় বলতেছে নারী ও শিশু অপহরণের শাস্তি। 8 ধারায় বলতেছে মুক্তিপণ আদায়ের শাস্তি। 9-1 বলতেছে ধর্ষণ এবং বলৎকারের শাস্তি। 9-2 বলতেছে ধর্ষণের ফলে মৃত্যু ঘটলে তার শাস্তি। 9-3 বলতেছে গণধর্ষণ এবং ঘনধর্ষণের ফলে মৃত্যু ঘটলে সেই ব্যক্তির শাস্তি, প্রত্যেকের শাস্তি। 9-4 কতে বলতেছে ধর্ষণের ফলে কোনো নারী বা শিশুকে মৃত্যু ঘটানোর চেষ্টা বা আহত করার শাস্তি। 9-4 খতে বলতেছে ধর্ষণের চেষ্টা করার শাস্তি। 9-4 গতে বলতেছে ধর্ষণের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দ্বারা বা রাসায়নিক পদার্থ দ্বারা বা অন্য কোনো উপকরণ দ্বারা কোনো নারী বা শিশুর যৌনাঙ্গ বা স্তনে মারাত্মক জখমের শাস্তি। 9-5 বলতেছে পুলিশ হেফাজতে বা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে যদি কোনো নারী বা শিশু ধর্ষিত হয় তাহলে তার শাস্তি। 9-6 বলতেছে অর্থদণ্ড আদায়, ট্রাইব্যুনাল ধর্ষকের নিকট থেকে অর্থদণ্ড আদায় করবে এবং ধর্ষণের শিকার বা ভিকটিম বা তার উত্তরাধিকারীকে প্রদান করবে। 9-ক বলতেছে নারীকে আত্মহত্যার প্ররোচনা দানের শাস্তি। 9-খ বলতেছে বিবাহের প্রলোভন দেখাইয়া যৌনকর্ম করিবার শাস্তি। 10 ধারায় বলছে যৌনপীড়ন করার শাস্তি। 11 ধারায় বলতেছে যৌতুকের দাবিতে মৃত্যু ঘটানোর শাস্তি। এই ক্ষেত্রে যৌতুকের জন্য মারপিট করিয়া যদি মৃত্যু ঘটায় 11 ক, যদি মৃত্যু ঘটানোর চেষ্টা করে 11 ডবল ক, যদি মারাত্মক জখম করে 11 খ, যদি সাধারণ জখম করে 11 ক। 12 ধারায় বলতেছে ভিক্ষাবৃত্তি ইত্যাদির উদ্দেশ্যে কোনো শিশুর অঙ্গহানি করিবার শাস্তি। 13 ধারায় বলতেছে ধর্ষণের ফলে জন্মগ্রহণকারী শিশুর বিধিবিধান। 14 ধারায় বলতেছে সংবাদ মাধ্যমে নির্যাতনের শিকার কোনো নারী বা শিশুর পরিচয় প্রকাশ করা যাবে না। এই ক্ষেত্রে যদি পরিচয় প্রকাশ করে তাহলে সাংবাদিক 2 বছর কারাদণ্ড ও 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে। 15 ধারায় বলতেছে ভবিষ্যৎ সম্পত্তি হচ্ছে অর্থদণ্ড আদায়। 16 ধারায় বলতেছে অর্থদণ্ড আদায়ের পদ্ধতি, অর্থাৎ কিভাবে আদায় করবে এটা ট্রাইব্যুনাল জেলা কালেক্টরকে নির্দেশ দিবে। জেলা কালেক্টর দর্শকের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক করে তালিকা প্রস্তুত করে নিলামে বিক্রি করে অর্থদণ্ড ট্রাইব্যুনালে জমা দিবে। ট্রাইব্যুনাল উক্ত অর্থ
ধর্ষণের শিকার ব্যক্তি বা ভিকটিম বা তার উত্তরাধিকারীকে প্রদান করবে। 17 ধারায় বলতেছে মিথ্যা মামলা বা অভিযোগ দায়ের করিবার শাস্তি। 18 ধারায় বলতেছে অপরাধের তদন্ত। 19 ধারায় বলতেছে অপরাধ বিচারার্থে গ্রহণ। 20 ধারায় বলতেছে বিচার পদ্ধতি। 21 ধারায় বলতেছে আসামির অনুপস্থিতিতে বিচার। 22 ধারায় বলতেছে ম্যাজিস্ট্রেট যে কোনো স্থানে জবানবন্দি গ্রহণ করতে পারে। 23 ধারায় বলতেছে রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক ইত্যাদি সাক্ষী। 24 ধারায় বলতে সাক্ষীর উপস্থিতি। 25 ধারায় বলতেছে ফৌজদারি কার্যবিধির বিধানবলী প্রযোজ্য হবে। 25 কয়ে বলতেছে থানার অফিসার ইনচার্জের দায়িত্ব। 26 ধারায় বলতেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। 26 কয়ে বলতেছে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল। 27 বলতেছে ট্রাইব্যুনালের এখতিয়ার। 28 বলতেছে আপিল। 29 ধারায় বলতেছে মৃত্যুদণ্ড অনুমোদন, অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকর করতে হলে হাইকোর্ট বিভাগের অনুমতি নিতে হবে। 30 ধারায় বলতেছে এ আইনের অপরাধে সহায়তা বা প্ররোচনা দানকারী শাস্তি। 31 ধারায় বলতেছে হেফাজতমূলক নিরাপত্তামূলক হেফাজত। 31 কয়ে বলতেছে ট্রাইব্যুনালের জবাবদিহিতা। 32 ধারায় বলতেছে অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা। 32 কয়ে বলতেছে অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির ডিএনএ পরীক্ষা। 32 ক্ষয়ে বলতেছে সাক্ষীর সুরক্ষা আদেশ ও ভাতা প্রদানের বিষয়ে বলা আছে। এই ছিল আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সূচি। এখন আমরা পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইন 2010 সূচিগুলো বলবো। পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইন 2010 নামে অভিহিত। এটা হচ্ছে 1 ধারা। 2 বলতেছে অংশীদারি বাসগৃহ। 2 বলতেছে সংক্ষুব্ধ ব্যক্তি। 2 বলতেছে নারী। 18 বলতেছে শিশু। 3 ধারায় বলতেছে পারিবারিক সহিংসতা। 4 ধারায় বলতেছে পারিবারিক সহিংসতার সংবাদ প্রাপ্ত হলে পুলিশ অফিসারের দায়িত্ব কর্তব্য। 5 ধারায় বলতেছে প্রয়োগকারী কর্মকর্তা নিয়োগ। 6 ধারায় বলতেছে প্রয়োগকারী কর্মকর্তার দায়িত্ব কর্তব্য। 7 ধারায় বলতেছে সেবা প্রদানকারীর দায়িত্ব কর্তব্য। 8 ধারায় বলতেছে আশ্রয় নিবাসের দায়িত্ব কর্তব্য। 9 ধারায় বলতেছে চিকিৎসা সেবা প্রদানকারীর দায়িত্ব কর্তব্য। 10 ধারায় বলতেছে অংশীদারি বাসগৃহে বসবাসের অধিকার। 11 ধারায় বলতেছে আদালতে আবেদন, অর্থাৎ সংক্ষুব্ধ ব্যক্তি বা তাহার পক্ষে প্রয়োগকারী কর্মকর্তা বা সেবা প্রদানকারী কর্মকর্তা বা অন্য কোনো ব্যক্তি এই আইনের অধীনে প্রতিকার লাভের আশায় যে অভিযোগ করেন সেটাকেই আবেদন বলে। 12 ধারায় বলতেছে আবেদন দাখিলের স্থান, অর্থাৎ সংক্ষুব্ধ ব্যক্তি কোন কোন জায়গায় আবেদন দাখিল করতে পারবেন। সংক্ষুব্ধ ব্যক্তি যেখানে বসবাস করে, প্রতিপক্ষ যেখানে বসবাস করে, পারিবারিক সহিংসতা যেখানে সংগঠিত হয়ে আছে, সংক্ষুব্ধ ব্যক্তি অস্থায়ীভাবে যেখানে বসবাস করে, এই 4টি ক্ষেত্রে আবেদন করতে পারবে। 13 ধারায় বলছে অন্তর্বর্তীকালীন সুরক্ষা আদেশ। 14 ধারায় বলতেছে সুরক্ষা আদেশ। 15 ধারায় বলতেছে বসবাসের আদেশ। 16 ধারায় বলতেছে ক্ষতিপূরণের আদেশ। 17 ধারায় বলতেছে নিরাপদ হেফাজতের আদেশ। 18 ধারায় বলতেছে বিনা খরচে আদেশের অনুলিপি প্রেরণ। 19 বলতেছে আদেশের মেয়াদ ও সংশোধন। 20 বলতেছে আবেদন নিষ্পত্তি। 21 বলতেছে বিচার। 22 বলতেছে বিচার কার্য পদ্ধতি। 23 বলতেছে টাইলিন ক্যামেরা বা রুদ্রতার কক্ষে বিচার। 24 বলতেছে সরজমিনে তদন্ত। 25 বলতেছে আদেশ জারি। 26 বলতেছে প্রতিপক্ষের অনুপস্থিতিতে বিচার। 27 বলতেছে আবেদন খারিজ। 28 বলতেছে আপিল। 29 ধারায় বলতেছে এই আইনের অপরাধ আমলযোগ্য, জামিনযোগ্য, আপসযোগ্য। 30 ধারায় বলতেছে সুরক্ষা আদেশ লঙ্ঘনের শাস্তি। এই ক্ষেত্রে প্রথমবার সুরক্ষা আদেশ লঙ্ঘন করলে 6 মাস 10,000 টাকা, যদি এই অপরাধ পুনরাবৃত্তি করে সেই ক্ষেত্রে 2 বছর কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে। 31 ধারায় বলতে সমাজ কল্যাণমূলক সেবা প্রদান। 32 ধারায় বলতেছে মিথ্যা মামলা বা অভিযোগ দায়েরের শাস্তি। এক্ষেত্রে অনধিক 1 বছর কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে। 33 ধারায় বলতে জনসেবক। 34 ধারায় বলতেছে প্রয়োগকারী কর্মকর্তার জবাবদিহিতা। এই ছিল আমাদের পারিবারিক সহিংসতা। এরপর আমরা শিশু আইন 2013 সূচিগুলো বলবো। শিশু আইন 2013 নামে অভিহিত হবে 1 ধারা। 2 বলতেছে আইনানুগ বা বৈধ অভিভাবক। 2 বলতেছে আইনের সংঘাতে জড়িত শিশু। 2 বলতেছে আইনের সংস্পর্শে আসা শিশু। 2 বলতেছে নিরাপদ স্থান বা সেফ হোম। 2 বলতেছে বর্ধিত পরিবার। 2 বলতেছে ভিক্ষাবৃত্তি। 2 বলতেছে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা। 2 বলতেছে সমাজকর্মী, অর্থাৎ যাদেরকে আমরা খালাম্মা বা বড় হিসেবে জানি। 3 ধারা হচ্ছে এই আইনের প্রাধান্য। 4 ধারা হচ্ছে শিশু। 5 ধারা হচ্ছে প্রবেশন কর্মকর্তা নিয়োগ, অর্থাৎ সরকার জেলা, উপজেলা এবং মেট্রোপলিটন এলাকায় 1 বা একাধিক প্রবেশন কর্মকর্তা নিয়োগ করে থাকেন। 6 ধারায় বলছে প্রয়োগকারী কর্মকর্তার দায়িত্ব কর্তব্য।
প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য, এই ক্ষেত্রে 3টি স্তরে প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য পালন করে থাকেন। থানায় কোনো শিশু আসলে প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য, শিশুকে আদালতে উপস্থিত করাকালে প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য এবং শিশুকে নিরাপদ হেফাজতে রাখার সময় প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য পালন করার বিষয়ে বলা আছে। 7 ধারায় বলতেছে জাতীয় শিশু কল্যাণ বোর্ড, 8 ধারায় বলতেছে জেলা শিশু কল্যাণ বোর্ড, 9 ধারায় বলছে উপজেলা শিশু কল্যাণ বোর্ড, 10 ধারায় বলছে শিশু কল্যাণ বোর্ডের সদস্যদের মেয়াদকাল 2 বছর, 11 ধারায় বলছে সভা জাতীয় পর্যায়ে 6 মাস, জেলা পর্যায়ে 4 মাস, উপজেলা পর্যায়ে 3 মাস পর পর সভা অনুষ্ঠিত হয়। 13 ধারা বলতেছে শিশু বিষয়ক ডেস্ক, সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রত্যেক থানায় সাব ইন্সপেক্টর নিম্নে নয় এমন পদমর্যাদার কর্মকর্তা দ্বারা শিশু বিষয়ক ডেস্ক গঠন করে। সেই ক্ষেত্রে থানায় যদি মহিলা সাব ইন্সপেক্টর থাকে তাহলে তাকে অগ্রাধিকার দিতে হবে। 14 ধারায় বলতেছে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব কর্তব্য, অর্থাৎ থানায় কোনো শিশু আসলে এই শিশু বিষয়ক কর্মকর্তা কী কী দায়িত্ব পালন করবে। 15 ধারায় বলতেছে পুলিশ রিপোর্ট পৃথকভাবে প্রস্তুত এবং অপরাধ আমলে গ্রহণ করতে হবে। 15 বলতেছে মামলা বিচারের জন্য আদালতে প্রেরণ, এই ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে তার অভিযোগপত্র এখতিয়ার সম্পূর্ণ আদালতে প্রেরণ করতে হবে এবং শিশুর ক্ষেত্রে দোষীপত্র বা অন্যান্য কাগজপত্র শিশু আদালতে প্রেরণ করতে হবে। 16 ধারায় বলতেছে শিশু আদালত, 17 ধারায় বলতে শিশু আদালতের অধিবেশনের ক্ষমতা, 18 ধারায় বলতে শিশু আদালতের ক্ষমতা, 19 ধারায় বলতে শিশু আদালতের পরিবেশ ও সুবিধাসমূহ, 20 ধারায় বলতেছে শিশুর বয়স নির্ধারণের প্রাসঙ্গিক তারিখ, অর্থাৎ ঘটনার তারিখই হবে শিশুর বয়স নির্ধারণের প্রাসঙ্গিক তারিখ। 21 ধারায় বলতেছে শিশুর বয়স অনুমান বা নির্ধারণ করবে আদালত। 22 ধারায় বলতে বিচার কার্যক্রমে শিশুর অংশগ্রহণ। 23 ধারায় বলছে শিশু আদালতের অধিবেশনে উপস্থিতির অনুমতিপ্রাপ্ত ব্যক্তি। 24 ধারায় বলতেছে অভিযুক্ত শিশুর পিতামাতা বা অভিভাবক শিশু আদালতে উপস্থিতি। 25 ধারায় বলতেছে শিশু ব্যতীত অন্য সকল ব্যক্তি শিশু আদালত হতে প্রত্যাহার। 26 ধারায় বলতেছে শিশুকে নিরাপদ হেফাজতে প্রেরণ। 27 ধারায় বলতেছে ভাষা, দোভাষী এবং বিশেষ সুবিধাসমূহের পদক্ষেপ। 28 ধারায় বলতেছে শিশু আদালতের কার্যক্রমের গোপনীয়তা। 29 ধারায় বলতেছে শিশু আদালত কর্তৃক আইনের সংঘাতে জড়িত শিশুর জামিন সংক্রান্ত বিধান। 30 ধারায় বলতেছে শিশু আদালত কর্তৃক আদেশ দানের ক্ষেত্রে বিবেচ্য বিষয়। 31 ধারায় বলতেছে সামাজিক অনুসন্ধান প্রতিবেদন। 32 ধারায় বলতেছে বিচার নিষ্পত্তির সময়সীমা। 33 ধারায় বলতেছে শিশুর প্রতি নির্দিষ্ট দণ্ড আরোপে বাধা নিষেধ। 34 ধারায় বলতেছে শিশু আদালত কর্তৃক আটক আদেশ। 35 ধারায় বলতেছে নির্দিষ্ট বিরতিতে পর্যালোচনা ও মুক্তি। 36 ধারায় বলতেছে আদেশ প্রদানের ক্ষেত্রে পরিভাষা ব্যবহার করা। 37 ধারায় বলতেছে আপোষ নিষ্পত্তি বা আপোষ মীমাংসা। 38 ধারায় বলতেছে ক্ষতিপূরণ প্রদান। 39 ধারায় বলতেছে পিতামাতাকে ক্ষতিপূরণের অর্থ দানের নির্দেশ। 40 ধারায় বলতে বিচারের ফলাফল ও মুক্তি সম্পর্কে তথ্য। 41 ধারায় বলতেছে আপিল, রিভিশন ও পুনর্বিবেচনা। 42 ধারায় বলছে ফৌজদারি কার্যবিধির বিধানবলী প্রযোজ্য হবে। 43 বলতে দোষী সাব্যস্ত হইবার কারণে অদক্ষতার অপসারণ। 44 বলতেছে গ্রেপ্তার। 45 বলতেছে কোনো শিশুকে গ্রেপ্তার করলে তার পিতামাতা বা প্রবেশন কর্মকর্তাকে অবহিত করতে হবে। 46 বলতেছে তদন্ত। 47 ধারায় বলতেছে জবানবন্দি, সতর্কীকরণ ও মুক্তি। 48 ধারায় বলতেছে বিকল্প পন্থা। 49 ধারায় বলতেছে পারিবারিক সম্মেলন। 50 ধারায় বলতেছে বিকল্প পন্থার মেয়াদ। 51 ধারায় বলতেছে বিকল্প পন্থার শর্ত ভঙ্গ করলে তার শাস্তি। 52 ধারায় বলতেছে শিশুর জামিন সংক্রান্ত বিধান। 53 ধারায় বলছে আইনের সংস্পর্শে আসা শিশু সম্পর্কে অবহিতকরণের দায়িত্ব কার। 54 ধারায় বলতেছে আইনের সংস্পর্শে আসা শিশুর নিরাপত্তা ও হেফাজতমূলক ব্যবস্থা নিতে হবে। 69 ধারায় বলতেছে শিশু কোনো হেফাজত থেকে পলায়ন করলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। 70 ধারায় বলতেছে শিশুর প্রতি নিষ্ঠুরতার দণ্ড। 71 ধারায় বলতেছে শিশুকে ভিক্ষাবৃত্তি করানোর দণ্ড, শিশুকে দিয়ে ভিক্ষাবৃত্তি করানোর দণ্ড। 72 ধারায় বলতেছে শিশুর দায়িত্বে থাকাকালে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত করে তবে তার দণ্ড। 73 ধারায় বলতেছে শিশুকে নেশাগ্রস্তকারী মাদকদ্রব্য বা বিপজ্জনক ওষুধ প্রদানের দণ্ড। 74 ধারায় বলতেছে মাদকদ্রব্য বা বিপজ্জনক ওষুধ বিক্রয়ের স্থানে শিশুকে প্রবেশের অনুমতি দানের দণ্ড। 75 ধারায় বলছে শিশুকে বাজি ধরতে ও ঋণ গ্রহণে উৎসাহ দানের শাস্তি। 76 ধারায় বলতেছে শিশুর নিকট হচ্ছে কোনো দ্রব্যাদি বন্ধক গ্রহণ বা ক্রয় করিবার দণ্ড। 77 ধারায় বলতেছে শিশুকে যৌনপল্লীতে থাকিবার অনুমতি দানের দণ্ড। 78 ধারায় বলতে শিশুকে অসৎ পথে নিয়োগের উৎসাহ প্রদানের দণ্ড। 79 ধারায় বলতেছে শিশুর দ্বারা আগ্নেয়াস্ত্র বা অবৈধ ও নিষিদ্ধ বস্তু বহন এবং সন্ত্রাসী কার্যক্রম
সংগঠনের দণ্ড। 80 ধারায় বলছে শিশুকে শোষণের দণ্ড। 81 ধারায় বলতেছে শিশুর নাম ঠিকানা প্রকাশ করা যাবে না, করলে তার দণ্ড। 82 ধারায় বলতে যে শিশু কোনো হেফাজত থেকে পলায়ন করলে তাকে সহায়তা করলে সহায়তাকারীর দণ্ড। 89 ধারায় বলতেছে সুবিধা বঞ্চিত শিশু। 98 ধারায় বলতেছে সরল বিশ্বাসীকৃত কোনো কাজ করলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। এই ছিল আমাদের শিশু আইন 2013। এখন আমরা যাব হলো যৌতুক নিরোধ আইন 2018। যৌতুক নিরোধ আইন 2018 নামে অভিহিত এক ধারা 2 কয়ে বলতেছে পক্ষ, 2 খয়ে বলতেছে যৌতুক। 3 ধারায় বলতেছে যৌতুক দাবি করিবার দণ্ড। 4 ধারায় বলতেছে যৌতুক প্রদান গ্রহণ ও সহায়তা করার দণ্ড। 5 ধারায় বলতেছে যৌতুক সংক্রান্ত চুক্তি ফলবিহীন। 6 ধারায় বলতেছে মিথ্যা মামলা বা অভিযোগ দায়ের করার শাস্তি। 7 ধারায় বলছে এই আইনের অপরাধ আমলযোগ্য, জামিন অযোগ্য এবং আপসযোগ্য। 8 ধারায় বলতেছে এই আইনের অপরাধ তদন্ত বিচার ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী প্রযোজ্য হবে। 9 ধারায় বলতেছে এই আইনের বিধি প্রণয়নের ক্ষমতা হচ্ছে সরকারের। এরপর আমরা যাচ্ছি হচ্ছে বাল্যবিবাহ নিরোধ আইন 2017। বাল্যবিবাহ নিরোধ আইন 2017 নামে অভিহিত হবে এক ধারা 2 কয়ে বলতেছে অপ্রাপ্ত বয়স্ক। 2 খয়ে বলতেছে অভিভাবক। 2 গয়ে বলতেছে প্রাপ্তবয়স্ক। 2 ঘয়ে বলতেছে বাল্যবিবাহ। 3 ধারায় বলতেছে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন। 4 ধারায় বলতেছে বাল্যবিবাহ বন্ধে কতিপয় প্রদত্ত সরকারি কর্মকর্তা এবং স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের সাধারণ ক্ষমতা। 5 ধারায় বলতেছে বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং নিষেধাজ্ঞা ভঙ্গের শাস্তি। 6 ধারায় বলতেছে মিথ্যা মামলা বা অভিযোগ দায়ের করিবার শাস্তি। 7 ধারায় বলতেছে বাল্যবিবাহ করিবার শাস্তি। 8 ধারায় বলতেছে বাল্যবিবাহ সংশ্লিষ্ট পিতামাতা বা অন্যান্য ব্যক্তির শাস্তি। 9 ধারায় বলছে বাল্যবিবাহ সম্পাদন ও পরিচালনা করার শাস্তি। 10 ধারায় বলতেছে বাল্যবিবাহ বন্ধে উদ্যোক্ত হইবার শর্তে বাল্যবিবাহের অভিযোগ হইতে অব্যাহতি। 11 ধারায় বলতেছে বাল্যবিবাহ নিবন্ধনের জন্য বিবাহ নিবন্ধনের শাস্তি বা লাইসেন্স বাতিল। 12 ধারায় বলতেছে বয়স প্রমাণের দলিল। 13 ধারায় বলতেছে ক্ষতিপূরণ প্রদান। 14 ধারায় বলতেছে এই আইনের অপরাধ আমলযোগ্য, জামিনযোগ্য ও আপসযোগ্য। 15 ধারায় বলতেছে বিচার পদ্ধতি। 16 ধারায় বলতেছে সরজমিনে তদন্ত। 17 ধারায় বলতেছে মোবাইল কোর্ট আইন 2009 এর প্রয়োগ। 18 ধারায় বলতেছে মামলা তদন্তের সময়সীমা, অর্থাৎ 2 বছরের মধ্যে যদি কোনো ব্যক্তি অভিযোগ দায়ের না করে তাহলে সেটা আমলে গ্রহণ করবে না। 19 ধারায় বলছে বিশেষ বিধান। 20 ধারায় বলছে বিধি প্রণয়নের ক্ষমতা হচ্ছে সরকারের। এরপরে আমরা যাচ্ছি পিতামাতার ভরণ পোষণ আইন 2013। পিতামাতার ভরণ পোষণ আইন 2013 নামে অভিহিত হবে এক ধারা 2 কয়ে বলতেছে পিতা। 2 খয়ে বলতেছে ভরণ পোষণ। 2 গয়ে বলতেছে মাতা। 2 ঘয়ে বলতেছে সন্তান। 3 ধারা হচ্ছে পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব সন্তানের। 4 ধারায় বলতেছে পিতার অবর্তমানে দাদা দাদি, মাতার অবর্তমানে নানা নানির ভরণ পোষণের দায়িত্ব সন্তানের। 5 ধারায় বলতেছে 3 ও 4 ধারার বিধান লঙ্ঘন করলে এই আইনে তা অপরাধ হিসেবে গণ্য হবে। তোর জন্য সন্তানের 1 লক্ষ টাকা অর্থদণ্ড এবং 3 মাসের কারাদণ্ড হতে পারে। 5-2 বলতেছে সন্তানের স্ত্রী, কন্যা, পুত্র বা নিকট আত্মীয় যদি পিতামাতার ভরণ পোষণ, দাদা দাদি, নানার ভরণ পোষণে বাধা দেন, অসহযোগিতা করেন, সেই ক্ষেত্রে তারা একই দণ্ডে দণ্ডিত হবেন। 6 ধারায় বলতেছে এই আইনের অপরাধ আমলযোগ্য, জামিনযোগ্য, আপসযোগ্য। 7 ধারায় বলতেছে এই আইনের বিচার প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হবে। এই ক্ষেত্রে সন্তানের পিতামাতার লিখিত অভিযোগ ব্যতীত অন্য কোনো অপরাধ আমলে গ্রহণ করবেন না। 8 ধারায় বলতেছে এই আইনের অধীন কোনো অভিযোগ প্রাপ্ত হইলে তা নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং উপযুক্ত অন্য কোনো ব্যক্তির নিকট পাঠাতে পারবে। সেই ক্ষেত্রে উপযুক্ত ব্যক্তিরা যদি তাদেরকে উভয় পক্ষকে শুনানি দিয়ে আপস নিষ্পত্তি করে, সেই ক্ষেত্রে উক্ত আপস নিষ্পত্তিটা আদালত কর্তৃক নিষ্পত্তি হয়েছে বলে গণ্য হবে। 9 ধারা হচ্ছে এই আইনের বিধি প্রণয়নের ক্ষমতা সরকারের। এরপর আমরা যাব হচ্ছে প্রকাশ্য